হ্যালো, ওয়েলকাম এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান গ্যালারিতে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি সুব্রত ববি। কিছুক্ষণ আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এই মৌসুম শেষ হয়ে গেল। অক্টোবরে বাংলাদেশের সামনে একটা বড় মিশন রয়েছে, সাব চ্যাম্পিয়নশিপ, এবং এই সাব চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে একটা ভলেন্টাইল অবস্থায় রয়েছে বাংলাদেশ ফুটবল দল বলা চলে। সেটা হচ্ছে যে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে, 14 দিন আগে কিন্তু বাংলাদেশ দলের যিনি দায়িত্বে ছিলেন কোচ জেমিডিকে কিন্তু 2 মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে, এবং বসুন্ধরা কিংস যারা এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের কোচ অস্কার ব্রুজেনকে সাপের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন শফিকুল ইসলাম মানিক। তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ, সাবেক ফুটবলার, ফুটবল বিশ্লেষক, এবং একই সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এমিলি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কোচিং ইস্যু নিয়ে আমাদের অনেক কথা আছে, সেটা নিয়ে আমরা যাওয়ার আগে আসলে কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আগেই জানি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল আপনার বসুন্ধরা কিংস, জাস্ট শুধুমাত্র আনুষ্ঠানিকতাটা বাকি ছিল, এবং আবাহনীর সঙ্গে 1-1 গোলে ড্র হয়েছে। আপনিও একটা দলের সঙ্গে ইনভলভ ছিলেন একটা দীর্ঘ সময় পর্যন্ত। সব কিছু মিলে এবারকার প্রিমিয়ার লিগকে কীভাবে আপনি মূল্যায়ন করবেন? ধন্যবাদ। এবারে প্রিমিয়ার লিগ যদি ধরি আর কি, 2 মাসের বেশি বা 2.5 মাসের বেশি হওয়ার কথা না, এটা কন্টিনিউ করছে 9 মাস, মানে 8 মাস থেকে 9 মাসই হবে, কারণ লাস্ট জানুয়ারিতে, মার্চে সম্ভবত স্টার্ট হয়েছে, এই সেপ্টেম্বরে শেষ হলো। ফার্স্ট লিগটা শেষ হয়েছে 1 মাস 5 দিনে, সেকেন্ড লিগটা 1 মাস 5 দিনে শেষ হওয়ার কথা, বাট এটাকে 7-8 মাস গড়িয়েছে। তো আমি তারপর মানে অভিনন্দন জানাই যে অ্যাটলিস্ট লিগটা শেষ করতে পেরেছে। ফার্স্ট লিগ ওয়াজ অনেক কম্পিটিটিভ লিগ হয়েছে। ফার্স্ট লিগে দেখবেন যে 5-6টা টিম চ্যাম্পিয়নশিপ রেসে ছিল প্রথম দিকে, যদিও বসুন্ধরা একটু উপরের দিকে চলে গেছে, তারপরেও কম্পিটিশানে ছিল, কে কখন কাকে মেরে উপরের দিকে উঠবে বলা যাচ্ছিল না। তো ফার্স্ট লিগের পরে যখন সেকেন্ড লিগটা শুরু হলো, তখনই ম্যাচগুলো ইন্টারাপ্ট করতে থাকে। 3টা ম্যাচের পরে 1 মাস পরে, 1.5 মাস পরে 2টি ম্যাচ, আবার 1.5 মাস 1 মাস পরে 2-3টি ম্যাচ। এতে ধারাবাহিকতা নষ্ট হয়েছে, সবার ফোকাসটা নষ্ট হয়েছে। আপনারা যেমন টিভি মিডিয়া তো ওইভাবে ঠিকমতো হয়তো প্রচার করতে পারেননি, তেমনি খেলোয়াড়ের মনোযোগটা রাখাটা খুব কষ্ট হয়েছে, কারণ এই লং টাইম কম্পিটিশানে কম্পিটিটিভনেস ধরে রাখা ইজ ভেরি টাফ। এটা কোচদের জন্য সবচেয়ে বেশি কষ্ট হয় কোচদের, কারণ এই প্লেয়ারদেরকে শুধুমাত্র ফিজিক্যালি ঠিক রাখা না, মেন্টালিও, তাদের বাড়ি আছে, ফ্যামিলি আছে, সব কিছু আছে, সব মিলিয়ে কিন্তু তাদেরকে ধরে রাখতে হয়। তো এই জায়গা থেকে অনেক কষ্ট করতে হয় কোচদেরকে। তো তারপরেও আমি মনে করি লিগটি শেষ হয়েছে এবারে, সামনে লিগটি হয়তো আরও কম্পিটিটিভ হবে। তো বসুন্ধরা ছাড়া নেক্সট যেই 6টি দল আছে, শেখ জামাল, আবাহনী, চিটাং আবাহনী, সাইফ, শেখ রাসেল, ঢাকা মোহামেডান, এই 7টি টিমের ভিতরেও কিন্তু বসুন্ধরা ছাড়া তারা সবাই কম্পিটিশন করছে। লিগ টেবিল যদি দেখেন, স্ট্যান্ডিং 47 থেকে 36 পর্যন্ত এই 6টা টিমের পয়েন্ট রয়েছে। তার মানে এই জায়গাটাতে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রানার্স, বিশেষ করে রানার্স আপ টিমটির জন্য এএফসি কাপে কে খেলবে। তো সেক্ষেত্রে বিবেচনা করলে ডেফিনেটলি একটা সুন্দর লিগ হয়েছে, এবং অনেক ভালো প্লেয়ার দেখা গেছে যে ইয়াং প্লেয়াররা, অনেক প্রমিজিং প্লেয়াররা তাদের ফোকাসে আসতে পেরেছে। ন্যাশনাল টিমে অনেকে ঢুকেছে, অনেকে বের হয়ে গেছে। তো আমি মনে করি যে লিগটি সফল হয়েছে, বা শেষ পর্যন্ত লিগটি শেষ হয়েছে। এটাতে যারা লিগ পরিচালনা করেছে তাদেরকে ধন্যবাদ পাবো। এমিলি ভাই, মানে এটার ইন্টারাপশনের কয়েকটা যৌক্তিক কারণও ছিল, হয়তো করোনা বা অন্যান্য বিষয়গুলি ছিল। আমরা দেখছি যে টোটাল 156 ম্যাচে 472টা গোল হয়েছে, এবং আমরা বেশ কিছু কোয়ালিটি ফুটবলার দেখেছি এবারকার লিগে। সেই জায়গাটা থেকে দেখলাম যে আপনার বসুন্ধরা কিংসের সঙ্গে সেকেন্ড পজিশনে থাকা দলের 13 পয়েন্টের কিন্তু একটা ডিফারেন্স। তো এই গতবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের শিরোপা ধরে রেখেছে। একটা ওই বসুন্ধরার সঙ্গে বাদবাকি দলগুলোর কি একটা বড় রকমের পার্থক্য রয়েছে কিনা? অবশ্যই পার্থক্য তো পয়েন্ট টেবিলের মাধ্যমেই কিন্তু বোঝা যায়, বাট আমার কাছে মনে হয় যে বসুন্ধরার সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল তাদের ফরেন প্লেয়ার।
কারণ ফরেন প্লেয়ার আমার কাছে যে পুরো লিগের যদি আপনি চিত্রটা দেখেন, সেখানে ফরেন প্লেয়ার আমার কাছে মনে হচ্ছে বসুন্ধরার লোকাল প্লেয়ারের সাথে সাথে তাদের ফরেন প্লেয়ারদের সাপোর্টটা ছিল সবচেয়ে বেশি। অ্যাট দ্য সেম টাইম শেখ জামালেরও কিন্তু ফরেন প্লেয়াররা কিন্তু তাদেরকে বেশ ভালো সাপোর্ট করেছে। এখানে একটা জিনিস হয়েছে যে আপনার শুধু ফরেন প্লেয়ার না, লোকাল প্লেয়ারও কালেকশনে যদি দেখেন বসুন্ধরা, সেখানে কিন্তু অলমোস্ট যারা বেঞ্চে থাকে তারাও কিন্তু সব জাতীয় দলের প্লেয়ার। সো এই দিক থেকে কিন্তু বসুন্ধরা, আমি বলবো যে যেইতে 13 পয়েন্ট ডিফারেন্স ছিল শেখ জামালের সাথে, তো এই প্লেয়ার কালেকশনের দিক থেকে কিন্তু বসুন্ধরা সবসময় কিন্তু লাস্ট 2-3 বছর কিন্তু তারা তাদের বেঞ্চ প্লাস ন্যাশনাল টিমের সব প্লেয়ারকে, ম্যাক্সিমাম প্লেয়ারকে কিন্তু তারা ধরে রেখে কিন্তু টিমগুলি করার চেষ্টা করে। সো এই না, সেটার কি মানে পজিটিভ ইফেক্ট আমাদের প্রিমিয়ার লিগে পড়েছে কিনা, মানে আমাদের ফুটবলারদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে? কারণ আমরা দেখি যে টপ স্কোরার বলেন, প্রথম 7-8-এর মধ্যে কেউ নেই, কিংবা যদি অ্যাসিস্টের কথা বলেন সেখানেও কিন্তু নেই। তো সেই জায়গাটা থেকে আমাদের ফুটবলারদের ডেভেলপমেন্ট কতটা হচ্ছে ফরেন না, এবার লিগে কিন্তু আমাদের প্লেয়াররা খারাপ করে না, বেশ কিছু প্লেয়ার কিন্তু এবার লিগে বেশ ভালো করেছে। আপনি যদি জুয়েল রানার কথা বলেন, 10 গোল করেছে। 10 গোল করা কিন্তু আবহানী জুয়েল রানা 10 গোল করেছে, আবহানী জুয়েল রানা 10 গোল, সুমন রেজা 10 গোল করেছে, বারিধারার মতো টিমে খেলে। সো এটা কিন্তু অবশ্যই আমাদের জাতীয় দল বলেন বা আমাদের লোকাল ফুটবলারদের জন্য ভালো। আব্দুল্লাহ ভালো করেছে, রাকিব চিটাং আবহানীর খুব বেশ ভালো করেছে। রাকিব গোল স্কোরিং যেমন করতে পারে, বাট গোল করা তো অ্যাসিস্টও করতে পারে। বেশ কিছু প্লেয়ার কিন্তু তারা ভালো করছে লিগে। সো সবকিছু মিলেও যদি লিগটা দেখেন, আমি বলবো যে মানিক ভাই যেটা বললো যে বসুন্ধরার বাইরে যে 6টা দল আছে তারা কিন্তু শেষের দিকে এসে কিন্তু সেকেন্ড পজিশনের জন্য অনেক চেষ্টা করছে, বাট শেখ জামাল কিন্তু শেষের দিকে এসে কিন্তু তাদের ধারাবাহিকতা ছিল দেখে কিন্তু তারা সেকেন্ড পজিশনটা কিপ করতে পেরেছে। বাট আমি বলবো যে যদি ঢাকা মোহামেডানের কথা আমি এখানে বলবো, ঢাকা মোহামেডান কিন্তু দেখবেন তারা যে দলটা নিয়ে যে রেজাল্টটা করে সেটা কিন্তু বলতেই হবে। কারণ ঢাকা মোহামেডানে কিন্তু ও জাতীয় দলের তেমন কোনো প্লেয়ার নাই বা সেন কোনো প্লেয়ার নেই। সোহাগ সে কল পেয়েছিল, বাট আমি বলবো যে হ্যাঁ, দলটা যদি আপনি দেখেন ইয়ং দল, কোচ কিন্তু এই দলটাকে নিয়ে বেশ ভালো ওয়ার্কআউট করেছে এবং সে কিন্তু বেশ ভালো করছে। তো এই শেষের এই 6টা দল কিন্তু বেশ ভালো করেছে লিগে। এবং ইভেন আমি বলবো যে বেশ কিছু ভালো লিগের তরুণ প্লেয়ার হচ্ছে উচ্ছ্বাস, আরামবাগের মতো দলে খেলে। সো এখান থেকে বোঝা যায় যে এই দলগুলি কিছু প্লেয়ার আসলে এই লিগে প্রোভাইড করেছে। এখন সবচেয়ে আসলে গরম খবর যেটা, সেটা হচ্ছে যে অলরেডি সবার কাছেই জানা যে গত শুক্রবারে হঠাৎ করেই আপনার যিনি এই 3 বছরের মতো দায়িত্বে ছিলেন বাংলাদেশ দলের কোচ জেমিডে, তাকে স্যাক করা হয়নি, 2 মাসের জন্য আসলে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ইন্টারাম কোচ হিসেবে আপনার অস্কার ব্রুজেনকে নিয়ে আসা হয়েছে। এই বিষয়টা মানে এই যে কোচিং নিয়োগ এবং হচ্ছে একজনকে এইভাবে রাখাটা, এটা আসলে আপনি একজন কোচ হিসাবে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে ব্যাপারটি অস্কারকে অবশ্যই অভিনন্দন। প্রথম সে এই দলের দায়িত্ব নিয়েছে এই শর্ট টার্মের ভিতরে, মাত্র 8 দিন 7 দিন 8 দিন প্র্যাকটিস করবে, সে এত বড় একটা রিস্ক নিয়েছে, এটা তাকে সাধুবাদ জানায় এবং অভিনন্দন জানায়। কিন্তু যেই ওয়েতে 3 বছর যে কোচটি ছিল, যেই ওয়েতে তাকে অফ করা হয়েছে সাময়িকভাবে, এবং এটা দৃষ্টিকটু মনে হয়েছে, এটা হাস্যকর মনে হয়েছে ব্যাপারটি সবার কাছে। আমি যারা বুঝে ফুটবল, যারা দেখে ফুটবল, যারা বাইরের ফুটবলগুলো দেখে, যারা চর্চা করে, তাদের কাছে এটা হাস্যকর মনে হবে। কারণ একটা কোচকে রেখে আরেকটা কোচকে দায়িত্ব দেওয়া, এটা একটা কোচকে অপমান করার মতো আমি মনে করি। সে যদি হসপিটালাইজড হইতো, সে যদি 1 মাস 2 মাসের ভিতর আর বের হয়ে আসতে না পারতো, তাকে অবশ্যই সাময়িকভাবে রেস্টে রাখা যেতে পারতো। সেক্ষেত্রে কি হয়, অ্যাসিস্ট্যান্ট কোচরা সেই দায়িত্বগুলো পালন করে। আমাদের দেশের মধ্যে সেই ধরনের অ্যাসিস্ট্যান্ট কোচও সাথে রাখেনি যে দায়িত্ব পালন করবে নেক্সট। তো আমার কাছে এই ব্যাপারগুলো একটু হাস্যকর মনে হয়েছে। তো আমি মনে করি যে জেভিডের প্রতি অবশ্যই সিম্প্যাথি, সে আমাদের ন্যাশনাল কোচ, শত হলেও সে 3 বছর আমাদের জাতীয় দলকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেছে। কতটুকু পেরেছে কতটুকু পারে না এটা বিবেচনার বিষয় ফেডারেশনের কাছে ছিল। ফেডারেশন ইচ্ছা করলে নেপাল যখন টিমটি গেল, নেপাল 3 টুর্নামেন্ট যেটি হলো, সেই টুর্নামেন্টে ওকে স্যাক করতে, আফটার দ্য টুর্নামেন্ট তাকে স্যাক করতে পারতো, সেখানে কিন্তু করে নাই। এবং তারপরে তাকে দায়িত্ব দেওয়া হলো যে কিরগিজস্তানে 3 জাতীয় টুর্নামেন্টে টিমটাকে ফ্রেন্ডলি ম্যাচ আদালতে দেখার জন্য, ওখানে চ্যাম্পিয়ন হওয়ার কোনো অবকাশ নাই, বিকজ র্যাঙ্কিংয়ে তারা আমাদের চেয়ে অনেক বেটার টিম। তো সেক্ষেত্রে ওই যেহেতু তাকে দেখার জন্য বলেছে, তো সে ওখানে দেখেছে এই টিমটিকে নিশ্চয়ই সাফের জন্য রেডি করার জন্য প্লেয়াররা কে কেমন করবে পজিশন হয়তো যাচাই করেছে। কিন্তু এই যাচাইয়ের জন্য তাকে বাদ দেওয়ার কিন্তু কোনো অবকাশ নাই, বাদ দিতে হতো তাকে নেপালের পরে।
কিন্তু এই কাজটি না করে যেভাবে এই মুহূর্তে এসে করেছে, হয়তো ভালো কিছু করবে অস্কার, আমরা শুভকামনা জানাই, ভালো কিছু করুক, কিন্তু একটা কোচকে অপমান করা বা তাকে এইভাবে দায়িত্বে রেখে তাকে এই পজিশনে ফেলে আমার মনে হয় না মঙ্গল কোনো কিছু বয়ে আনবে। এইটা আসলে আপনি একজন খেলোয়াড় হিসেবেও মানে অনেক কোচের সান্নিধ্যে কাজ করার সুযোগ হয়েছে এবং এরকম পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছেন, কারণ গত 12 বছরে এই নিয়ে মানে অস্কার ব্রুজেন হচ্ছে নাম্বার 20, 20 নাম্বার কোচ, সুতরাং আপনি এর মধ্যে দিয়ে গিয়েছেন। এটা আসলে একটা কোচের জন্য কতটা চ্যালেঞ্জিং, এবং যেখানে বলা হয় সাপ হচ্ছে আমাদের বিশ্বকাপ, সেখানে আর মাত্র অল্প কয়েকদিন সময় আছে, অস্কার ব্রুজেন কি আসলে খুব বড় চ্যালেঞ্জ নিয়ে ফেললেন কিনা? না, কোচিংয়ে আপনি যখন কোচ হবেন তখন আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে, সেটা যেরকমই দল হোক, জাতীয় দল হোক, ক্লাব ফুটবল হোক, আপনাকে চ্যালেঞ্জ নিয়ে সব জায়গায় কাজ করতে হবে এবং প্লেয়াররাও কিন্তু চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। আর চ্যালেঞ্জ নিয়ে যারা কাজ করতে ভালোবাসে তারাই কিন্তু আসলে মেইন কাজটা করতে পারে। আপনি যেটা বলেছেন যে আসলে এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই অল্প কিছুদিনের ভিতরে এরকম একটা ডিসিশন নেওয়াটা, এটা প্ল্যানটা হয়তো আগে করলে পারতো। কিরগিজস্তানের আগে বা নেপালের সাথে যে টুর্নামেন্টটা খেলেছে তারপরেও যদি জেমিকে স্যাক করতো, বাট আমি কখন আসলে এই ধরনের পরিস্থিতি দেখিনি একজন কোচকে রেখে অব্যাহতি দিয়ে আর একজন নতুন কোচকে টিমের সাথে ইনভলভ করা। এটা আমি এই প্রথম দেখলাম, বিশ্ব কোথাও হয়েছে কিনা সেটাও আমি জানি না। বাট সব কিছু মিলিয়েও যদি ভালো কিছু হয় তখন কিন্তু সমালোচনাগুলো পজিটিভ হবে। বাট এন্ড অফ দ্য টুর্নামেন্ট যদি এইগুলি কোনো কিছুই রেজাল্ট না আসে তখন কিন্তু এইগুলি কিন্তু অনেক বড় আকারে ধারণ করে। বাট আমাদের দেশে যেটা হয় যে আমরা সবাই অনেক আলোচনা করি ফুটবলকে নিয়ে, দিন শেষে কিন্তু আমরা আলোচনাটার অবস্থায় থেকে যায়, বাট কাজের কাজ কিছুই হয় না। আমি 7টা সাফ খেলেছি, যার ভিতরে শুধু একবার ফাইনাল খেলতে পেরেছি 2005-এ। এরপরে কিন্তু আমি অনেকগুলি সাফ দেখেছি খুব কাছ থেকে, এরকমের পরিস্থিতিতে বেশ কয়েকবার পড়েছি, বাট আলটিমেটলি দেখা যায় যে সাফে গিয়ে আর আমরা ভালো কিছু করতে পারিনি। তো এইবার ভালো কিছু হোক সেটা আমি আশা করি, বাট সেটা কিন্তু আপনার মানে পুরোটাই কিন্তু ইয়া করে কিন্তু অস্কারের উপরে, সে আসলে দলটাকে কীভাবে পরিচালনা করবে। সে অবশ্যই অনেক ভেবেচিন্তে দলটার দায়িত্ব নিয়েছে, কারণ সে এই আমাদের দেশে কিন্তু বসুন্ধরা কিংসে 2-3 বছর ধরে কাজ করে আসছে, সে চ্যাম্পিয়ন হয়েছে, লিগ চ্যাম্পিয়ন, ফেডারেশন কাপ। সো তার কিন্তু একটা ধারণা হয়েছে যে সে কিন্তু অলরেডি একটা মাইন্ড সেট আপ করে ফেলছে কোন কোন প্লেয়ারকে সে সাফে গিয়ে ইউজ করবে, অলরেডি কিন্তু তার ভিতর ওই ধারণাটা রয়েছে দেখেই কিন্তু সে দলের দায়িত্ব নিয়েছে। বাট যেটা হয়েছে যে এই সাফের আগে আসলে এক সপ্তাহ বা 10 দিন সে কিন্তু কোনো ফ্রেন্ডলি ম্যাচও এই মুহূর্তে খেলতে পারবে না, আর যদি খেলতে পারে সেখান থেকে হয়তো সে কোনটা করতে পারবে সেটাও কিন্তু তার উপরে কোনো কিছু দোষ চাপানো। বাট তার একটা জিনিস হলো যে আমি মানিক ভাই কথা বলতেছিলাম, তার একটা বড় পজিটিভ দিক হলো যে বসুন্ধরা কিংসের কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু এই দলে থাকবে এবং সে আই হোপ যে সে রাখবে, কারণ রাখাটা উচিত এই কারণে বসুন্ধরার সব ক্যাপাবল প্লেয়ার সবাই কিন্তু ন্যাশনাল টিমে সার্ভিস দিয়ে আসছে। সো ওই দলটাকে কেন্দ্র করে 2-3 জন হয়তো সেই 11-এ বাইরে অন্য ক্লাব থেকে হয়তো সে ইনভলভ করবে, লাইক রাকিব রয়েছে চিটং আবহনীর, সোহেল রানা রয়েছে, কথা শুনেছি বসুন্ধরা কিংসে বোধহয় যাচ্ছে, রাইট। সো ইভেন মিডফিল্ড সোহেল রয়েছে ঢাকা আবহনীর, তারও যাচ্ছে বসুন্ধরা। অলমোস্ট এই প্লেয়ারগুলির সে যখন ইউজ করবে তার জন্য কাজটা সহজ হবে এই দিক থেকে যে সে কিন্তু বসুন্ধরা প্লেয়ার না, সে অন্যান্য প্লেয়ারের ক্লাবের প্লেয়ারদেরকে তার ভালো চেনা জানা রয়েছে। মানিক ভাই, আমরা কোচের বাংলাদেশের যিনি বোর্ড প্রেসিডেন্ট সালাউদ্দিন ভাইয়ের কথা শুনেছি, তিনি খুবই বিরক্তি প্রকাশ করেছেন একটা ইস্যুজ নিয়ে। তিনি হচ্ছে লাস্ট যে মিটে অনেক প্লেয়ারকে খেলিয়েছেন, যে বিষয়টি তার ভালো লাগেনি, এবং তিনি বলেছেন অনেক ফরেনারকে মানে যারা বাংলাদেশি বংশোদ্ভূত তাদেরকে ইনক্লুড করেছেন। এই যে জায়গাগুলোতে তিনি এক ধরনের অসঙ্গতি দেখেছেন কোচের মধ্যে। আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? না, আপনি কি মনে করেন যে কারো কনসার্ন ছাড়া এই কাজগুলো কোচ একাই করে ফেলেছে? ডেফিনেটলি নট। কারো না কারো ফেডারেশনে, কারো না কারো ম্যানেজমেন্ট কমিটির হতে পারে, ফেডারেশনের বড় কর্তাদের হতে পারে, তাদের কনসার্ন নিয়ে কিন্তু জ্যামি নিশ্চয়ই কাজ করেছে। এগুলোর বাইরে কিন্তু কোনো কিছু। তবে হ্যাঁ, ন্যাশনাল কালার আপনি দিবেন, বুঝে শুনেই কাউকে না কাউকে দিবেন। যে কাজটি লাস্ট করেছে সেটা আমার কাছেও আমাদের কাছেও পছন্দ হয়নি। সরাসরি একটি খেলোয়াড়কে অন্য দেশ থেকে কালার দিয়ে দেওয়া, সে তো ন্যাশনাল স্কোয়াডেরই, সে তো একসময় বলতে পারবে আমি আমাদের মতো সাবেক ন্যাশনাল প্লেয়ার। ডেফিনেটলি। তো ও আদৌ ক্যাপেবল কিনা সেটা তো আমরা জানি না। তো বিরক্তি ভাবটা আসলে দেখিয়েছে আরও অনেক কারণে, এটা আরও আগে দেখতে পারতো, কারণ মনিটরিংটা তো নিশ্চয়ই করছিল। আমাদের ফুটবলের তো অবস্থান, রেজাল্ট অত ভালো না, তো এটা নিশ্চয়ই দেখে আসছিলেন। তো ওনারা দেখে আসছিলেন কেন? আগে থেকেই যদি সেটা ক্লিয়ার করতে পারে তাহলে এই সময় এসে এই সিদ্ধান্তগুলো এইভাবে নিতে হতো না।
আগে হয়তো সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারতো। আমার 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 কাছে মনে হয় যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলি নেওয়াই তো বড় কাজ, ফুটবলের বড় কাজ, মাঠের বাইরেও সেম জিনিসই। তো আমি যেটা অস্কারের ব্যাপারে বলবো, অস্কার আমি জানি ওর সাথে আমার খুব ভালো একটা রিলেশন আছে। সে কিন্তু নথি নক্ষত্র বাংলাদেশের প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে সে খুব ভালো করে জানে। যেহেতু জানে এবং অনেক লোকাল কোচও তার চেয়ে কম জানে, সে এত স্টাডি করে। একটা ম্যানেজার কি করে, অন্য টিমের একটা কি করে, সব কিছু কিন্তু তার সব কিছু নথি নক্ষত্রে আছে। তো আমার বিশ্বাস যে সে এগুলো স্টাডি করেই টিমটা হাতে নিয়েছে। 7 দিন হলে সবাই কিন্তু এখন ফিট, কারণ শেখ রাসেলের খেলা গেছে কয়েকদিন আগে, আবাহনী খেলা গেল, সাইফের খেলা গেল, বসুন্ধরা, 4-5টা টিম থেকেই তো প্লেয়ার। তো আমি মনে করি যে ফিটনেসের কোনো ঘাটতি নাই, প্লেয়াররা রেডি আছে। সে শুধু 7টা দিন হয়তো তার যেই কেমিস্ট বা তার যেই অপিনিয়নগুলো, তার যেই কি বলে দিক নির্দেশনাগুলো, এগুলো কিভাবে করবে খেলোয়াড়রা, আমার মনে হয় সেটা করতে পারবে। এবং সাথে যাকে নিয়েছে রূপু অনেক অভিজ্ঞ এবং তাকে নিয়ে হয়তো কাজ করবে। এবং আমার মনে হয় যে অ্যাসিস্ট্যান্ট কোচও যদি একজন ভালো নেয় লোকালের, তাহলে তারও একটা সার্ভিস ভালো পাবে। সব কিছু মিলিয়ে যদি একটা বন্ডিং তৈরি করতে পারে এই 7 দিন 10 দিনের ভিতরে, আমার মনে হয় ভালো কিছু করা সম্ভব। এমিলি জানে, আমরাও তো এরকম নতুন একটা শেখ কামাল গোল্ড কাপ হঠাৎ করে 7 দিন আগে টিম পেয়েছে। আমরা একটা বন্ডিং সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং সেটা হয়েছে একসময় মাঠে। তো আমার মনে হয় যে এই ধরনের যদি পরিস্থিতি সৃষ্টি করতে পারে, সবার যদি সদিচ্ছা থাকে, ডেফিনেটলি ভালো রেজাল্ট। এমিলি ভাই, বন্ডিংয়ের কথা বলছিলেন, যে সময়টা পাওয়া যাচ্ছে এটা আসলে কতটা চ্যালেঞ্জিং এই বন্ডিংটা তৈরি করা। আর একটা বিষয় হচ্ছে যে এক একটা কোচের তো এক এক রকমের দর্শন থাকে। আমরা যে মিডের সময়টাতে প্লেয়ারদের যে ফরমেশনে খেলতে দেখেছি, সেই জায়গা থেকে যখন নতুন একজন কোচ আসছে, তাদের সঙ্গে মেন্টাল অ্যাডাপ্টেশনের ব্যাপার বা সাইকোলজিক্যাল ইনভলভমেন্টের ব্যাপার, এটা আসলে কতটা স্মুথলি হতে পারে ফুটবলারদের সঙ্গে? এটা আসলে খুবই জরুরি। কোচের যে সিস্টেমটা থাকে সেই সিস্টেমটার সাথে প্লেয়ারদের অ্যাডাপ্টের ব্যাপারটা, কারণ আপনি যদি সিস্টেমটা অ্যাডাপ্ট না করতে পারেন, মাঠে গিয়ে কিন্তু অনেক ভুল ত্রুটি হবে। অস্কার যেহেতু বসুন্ধরা কিংসের 4-3-3 ফরমেশনে কিন্তু সে বা মাঝে মাঝে 4-1 খেলে, ম্যাক্সিমাম খেলে। তো ফরমেশনটা আসলে ডিপেন্ড করে আপনার প্লেয়ারের কোয়ালিটির উপর, এবং ফরমেশন যখন ম্যাচ শুরু হয়ে যায় তখন কিন্তু এখন ফরমেশন থাকে না, অপোনেন্টের উপরে বেস করে কিন্তু আপনাকে তখন অনেক কিছু চিন্তা করতে হয়। বাট আপনাকে দেখতে হবে যে আপনার টিমে ক্যাপাবল প্লেয়ার কতগুলো রয়েছে। বাট এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়, আমি বেশ লাস্ট যে 2-3টা টুর্নামেন্ট বাংলাদেশ খেলেছে, বাট আমি আসলে খুব একটা খুশি না অ্যাজ এ প্লেয়ার হিসেবে, কারণ যে দলগুলির সাথে খেলেছি আমারও খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। দেখা গেছে যে আপনি ইন্ডিয়ার সাথে যদি আপনি কাতারের যে ম্যাচটা হয়েছে, ওই ম্যাচটা যদি আপনি একটু মেমোরিজ করেন, দেখবেন ওখানে বাংলাদেশ 2-3টা পাসও করতে পারেনি। আমি পুরো খেলাটা দেখেছি। তো ইন্ডিয়ার সাথে কিন্তু এখনও আমাদের ওই ডিফারেন্সটা তৈরি না। আবার ইন্ডিয়ার সাথে কিন্তু আপনি যদি কলকাতায় দেখেন, ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশ বেশ ভালো ডমিনেট করেছে। সো এই যে আমাদের ম্যাচের যে একটা ম্যাচ ভালো করলাম, আবার 4টা ম্যাচ খারাপ করলাম, এই জিনিসগুলি কিন্তু এখন আমাদের ভিতর রয়ে গেছে। এমিলি, প্যালেস্টাইনের সাথে ম্যাচটা দেখছো তুমি? হ্যাঁ, দেখেছি। এই ম্যাচটাও আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, ভালো করেছে। আমি যেটা বললাম যে আমাদের এইখানে মেইন কাজটা হবে যে প্রেশার থাকবে আমাদের উপর একটা, কারণ আমরা হয় কি, এই যে মালদ্বীপে খেলতে যাব, প্লেয়াররা কিন্তু যে প্লেয়ারদের উপর কোনো প্রেশার দেওয়া যাবে না, এবং এই প্রেশারটা যদি না নিয়ে ফ্রিলি ম্যাচ খেলা যায় তখন ভালো করার সুযোগ থাকবে। আর যদি ম্যাচের আগে আপনি অনেক প্রেশার দিয়ে দেন, আমাদের সাফ ফুটবল চ্যাম্পিয়ন হবে, ফাইনাল খেলতে হবে, তখন এই ধরনের প্লেয়ার কিন্তু মানে প্রেশার নিয়ে খেলার মতো প্লেয়ার কিন্তু বর্তমান জাতীয় দলের যে স্কোয়াড রয়েছে খুব কম রয়েছে, এক্সেপ্ট তপু বর্মন বা 2-1 স্যার। আমার কাছে মনে হয় যে প্রেশারের ভিতরে বল কন্ট্রোল করে বল একটা ভালো পাস দেয়া, একটা ভালো অ্যাটাক সাজানো, এই ধরনের এইটা আসলে কম রয়েছে, যেটা অনেস্টলি আর কি। তারপর আমি বলবো কোচ প্লেয়ারদের বন্ডিংটা যদি ভালো থাকে, কারণ নতুন কোচ, তার সাথে অন্য টিমের প্লেয়াররা, বসুন্ধরা প্লেয়ারদের সাথে তাদের কম্বিনেশনটা অবশ্যই ভালো, অন্য টিমের প্লেয়ারদের সাপোর্টটাও দরকার। জামাল রয়েছে, জামালেরও এখানে বড় একটা ভূমিকা থাকবে। জামালও যদি দলটাকে সবাই সাথে, ক্যাপ্টেনের কিন্তু বড় একটা ভূমিকা থাকে। আমি শুনেছি ক্যাপ্টেন পরিবর্তন হতে পারে, সেটা আমি জানি না, বাট লাস্ট কিন্তু জামালেরও ফিউ ম্যাচ যদি আপনি দেখেন, তার পারফরমেন্সে কিন্তু আপ টু দ্য মার্ক না। সেখানে কি কোচেরও কি একটু আমরা যতটা সহজ মনে করছি এতটা সহজ হবে কিনা? কারণ তার কাজ 2বার তারা পরপর চ্যাম্পিয়ন হলো, অনেকগুলি শিরোপা তার অধীনে জিতেছে, কিন্তু সেখানে তার বড় ভূমিকা রেখেছে তার ফরওয়ার্ড লাইন, এবং সেই ফরওয়ার্ড লাইনে কিন্তু খেলেছে সব বিদেশিদের উপর তার নির্ভরশীলতা ছিল। সেই জায়গা থেকে এই অল্প কদিনের মধ্যে কি তিনি ফরওয়ার্ড, ওখানে কিন্তু মতিন মিয়া, ইব্রাহিম, সুফিল,
বিপ্লু, এই প্লেয়ারগুলো কিন্তু খেলে আসছে। সবুজ এরা কিন্তু খেলে আসছে, এরা কিন্তু অ্যাটাকিং সাইডেরই প্লেয়ার ম্যাক্সিমাম। সো দ্যাট আমার কাছে নাম্বার 9 যেটা, শুধু ওখানে হয়তো কোনো একটা সমস্যা হতে পারে। এখানে আমি জানি না এলেটা কিংসলেডে নিবে কিনা, যদি এলেটা কিংসলেডে নেয় হয়তো নাম্বার 9 হিসাবে তাকে ইউজ করতে পারে। আর জামাল ভুঁইয়ার ব্যাপারটা আছে, জামাল ভুঁইয়া হয়তো লাস্ট ফিউ ম্যাচ হয়তো কলকাতায় সে ভালো খেলে আসছে, বা ঢাকায় এসে সে অতটা ভালো খেলতে পারেনি, তারপর সে ন্যাশনাল ক্যাপ্টেন, তার পরিবর্তনটা এখন কিন্তু খুব মানে জরুরি না, এবং ক্যাপ্টেন্সিটাও পরিবর্তন জরুরি না। আমি মনে করি তাকে রেখেই সব কিছু যদি সাজায় তাহলে একটা বন্ডিংটা ঠিক থাকবে বলে মনে করি। আপনি একটু বলছিলেন যে আসলে প্রেশার না দেওয়ার কথা ফুটবলারদের, কিন্তু আমরা তো জানি যে আলটিমেট মানে যারা ফুটবলার এখন জাতীয় দলে খেলেন তারাও ছোটবেলা থেকে এটা দেখে দেখে আসছে যে বাংলাদেশের একটা বড় মিশন থাকেই হচ্ছে সাফকে ঘিরেই, কারণ এর উপরে তো আমাদের আসলে যার সামর্থ্যের ব্যাপারটা আছে। তো সেই জায়গাটা থেকে এইটা কেন থাকবে না ফুটবলারদের মধ্যে, যে আমাদের এই টার্গেট সেট করা যে আমরা অ্যাচিভ করব, আমরা ফাইনালে যাব, কারণ লাস্ট 4টা টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্ব পার হতে পারেনি। এটা তো বাংলাদেশের ফুটবলের জন্য একটা বড় রকমের প্রেশার রয়েছে। প্রেশারটা আমি এই কারণে বলেছি, দেখেন প্রেশারটা এরকম যে ম্যাচের আগে অনেক অফিসিয়ালস যাবে, অনেকে অনেক রকমের তথ্য দেওয়ার চেষ্টা করবে। এইটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে ফিল করি, এইটা আসলে অনেক প্লেয়ার এভাবে নিতে পারে না। অনেক প্লেয়ার এগুলির চিন্তা করে যে আমাদেরকে ম্যাচে 100% দিতে হবে, ম্যাচ জিততেই হবে, এরকম একটা প্রেশার থাকে। তবে আমার এই কোচকে জানি, এই কোচ ওই প্রেশারটা দেওয়ার কোনো সুযোগ দেয় না। সো এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা বইবে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি বললাম তো 6টা 7টা সাফ খেলেছি, প্রত্যেকটা সাফই ফেভারিট হিসাবে শুরু করেছি, বাট আলটিমেটলি দেখা গেছে যে 4টা 5টা সাফে গ্রুপ পর্যায়ে বেরোতে পারিনি। বিকজ আমি দেখেছি অনেক প্লেয়ারদের ভিতরে প্রেশার তৈরি হয়েছে, অনেক প্লেয়ার ম্যাচের আগে অনেক টেনশনে রয়েছে, ম্যাচে গিয়ে ভালো করতে পারেনি, ছোট অপোনেন্টের সাথে ভুটানের সাথেও দেখা গেছে ড্র করে ফেলেছি। সো এইগুলি আসলে প্লেয়ারদের ভিতরে কাজ করে, এইগুলি আসলে ফিল করা যাবে না, এবং প্লেয়ারদেরও একটা নিজেদেরও একটা দায়িত্ব নিতে হবে। যে কারণ সাফে যে দলগুলি আছে এখন আমি মনে করি যদি তারা একদম মনোযোগী হয়ে কনসেন্ট্রেট করে খেলতে পারে, নেপাল বলেন মালদ্বীপ বলেন, তাদেরকে হারানো সম্ভব। বাট হারানোটা সম্ভব হয় তখন যখন আপনি একদম ফুল ফ্রি একটা ম্যাচ খেলতে পারবেন। আচ্ছা, একটা জিনিস আমরা দেখেছি যে গত কয়েকটা আসরে কিন্তু ভারত তাদের মেইন টিম পাঠায়নি। এবার যেহেতু মালদ্বীপে খেলা, মালদ্বীপ আয়োজক, নেপাল অনেক ভালো করছে, নেপালের সঙ্গে সাম্প্রতিক পারফরমেন্সও আমাদের যে খুব আহামরি সেরকমও নয়। আর ভারত যদি আপনার তাদের মেইন টিমকে পাঠায়, যতটুকু আমরা জানতে পারছি এখনো পর্যন্ত, যে যেহেতু এশিয়া কাপের একটা ব্যাপার আছে, প্লেয়ারদের প্রস্তুতির জন্য তারা হয়তো মেইন টিম পাঠাতে পারে। সেই জায়গাটায় কি গত কয়েক বছরের তুলনায় বিগত কয়েকবারের তুলনায় এবার চ্যালেঞ্জটা বাংলাদেশে বেশি থাকবে কিনা? না, আমরা তো অলরেডি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং তাদের সাথে খেলেছে, তাদের মেইন টিমের সাথেই খেলেছে। তো মেইন টিমের সাথে খেলা আমার কাছে মনে হয় না যে, বরং বেটার। আমাদের উপরের সারির খেলার টিমের সাথে খেলতে গেলে আমাদের প্লেয়াররা ভালো খেলে, আনডাউটলি ভালো খেলে। যদি আমি মনে করি যে আমার থেকে সুপিরিয়র তারা, তাদের সাথে খেলবো, তাহলে আমরা ভালো খেলি। মানে ওভার অনেক বেশি মানে ডিফারেন্স না, কাছাকাছি সুপিরিয়র, তখন কিন্তু আমাদের খেলোয়াড়রা খুব ভালো খেলে, তারা মনোযোগী হয়, বেশি কনসেন্ট্রেশন দেয়, সব কিছু মিলে তারা ভালো খেলে। তো আমি আশা করি যে এগুলো টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি এগুলো তাদেরকে বলবে। আর এমিলি যে চাপের কথা বলেছে, সে চাপটা আশা করি যে এই কোচ যেহেতু এই সাবকন্টিনেন্টে অনেক বছর কাজ করছে, তার একটা এক্সট্রা অভিজ্ঞতা আছে, এই চাপটা হয়তো নিতে দিবে না। তো সাইকোলজিক্যালিও সে কিন্তু অনেক দূর এগিয়ে আছে। তো আমি মনে করি যে খেলোয়াড়দেরকে সে বুঝবে এবং বুঝে শুনে অনেককে ইন্টারাপ্ট করার সুযোগ দিবে না। এই কন্ডিশনগুলোতেই কিন্তু কোচ গিয়েছে, এবং এই দায়িত্ব নিয়ে যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছে। নেগেটিভ ব্যাপারও থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনার 22 জন তো প্লেয়ার বা তার চেয়ে বেশি, এখন সবই তো আপনার বসুন্ধরার থাকবে না। কিন্তু যখন আপনি একজন ক্লাব কোচকে ইমিডিয়েট মানে টুর্নামেন্ট শেষ হওয়ার সাথে সাথে আপনি দায়িত্ব দিবেন, তখন তো তার প্লেয়ারদেরকে তিনি বেশি খেলাতে চাইতে পারেন। সেই ক্ষেত্রে অন্যান্য প্লেয়ারদের মধ্যে আমি সেটা মনে করি না একজন বিজ্ঞ কোচের সেটা হওয়া উচিত না এবং হবেও না। আমি দাঁড়ান, কারণ সে ভালো করেই জানে এটা ন্যাশনাল টিম, এটা ক্লাব টিম না। সে আগে তার ইন্টারেস্টটাই বড় দেখবে। সে যেই চ্যালেঞ্জটা নিয়েছে, এই চ্যালেঞ্জটাকেই সে মূল্যায়ন করবে সবার আগে। আসলে কি চ্যালেঞ্জ নিয়েছে নাকি চ্যালেঞ্জ তাকে দেয়া হয়েছে?
না, আমি সেটা শুরুতেই বলেছি, সে অবশ্যই চ্যালেঞ্জ নিয়েছে, কারণ এই শর্ট টাইমের ভিতরে সে চিন্তা করেছে যে এখানে ভালো কিছু করতে হবে। কারণ আমরা একটু গতকাল পর্যন্ত শুনছিলাম যে তিনি আসলে একটা দোদুল্য অবস্থায় রয়েছে, ক্লাবে। না মানে সে দায়িত্বটা নিবেন কি নিবেন না, সে তো দায়িত্ব নিয়ে তার কনসার্ন করেই কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু মিডিয়াতে বলেছে বা সবার কাছে বলেছে, তার পারমিশন ছাড়া তো বলে না। সেটা অবশ্যই সে কিন্তু অলরেডি দায়িত্ব, সে তার ইন্টারভিউতে বলেছে যে সে দায়িত্ব নিবে। সো যেটা হয়েছে, সে কিন্তু সবকিছু বিবেচনা করে দায়িত্বটা নিয়েছে। এবং আমি একটা পজিটিভ দিক দেখি, যেটা হলো যে সে কিন্তু আপনি যেটা মানিক ভাইকে বলেছিলেন যে অন্য টিমের প্লেয়াররা তার টিমের প্লেয়ার এসে বেশি নেবে, সেইটা কখনোই একজন কোচ কখনোই করবে না, কখনোই করবে না, এটা আমি বিশ্বাস করি, কখনোই করবে না। এই কারণে, কারণ সে কিন্তু ওই মেমোরাইজ করেই কিন্তু সে কিন্তু দলটার দায়িত্ব নিয়েছে, এবং সে কাকে কাকে ইউজ করবে সেটা কিন্তু সে একজন কোচ, মানিক ভাই হলে সে কিন্তু একই কাজই করতো, একই কাজই করতো, ওই চিন্তা ভাবনা করেই কিন্তু সে দায়িত্বটা নিয়েছে, এবং তার কাছে কিন্তু এনাফ কোয়ালিটি প্লেয়ার আছে। বাট এখন মেইন দায়িত্বটা হলো যে সেই টিমের বন্ডিংটা তৈরি করা, যেটা হলো মানিক ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে, জামালকে এই মুহূর্তে আসলে যদি ক্যাপ্টেন থেকে অব্যাহতি দেয় বা ক্যাপ্টেন না রাখে, সেটা কিন্তু দলের জন্য আরেকটা, কারণ আমি এটা বুঝি যে আমাদের ক্যাপ্টেনশিপ জাতীয়দের জন্য কোনো বড় একটা ফ্যাক্ট। এটা আমি দেখেছি, অনেক সময় দেখেছি যে একে ক্যাপ্টেন দেওয়ার কথা দিয়েছে আরেকজনকে, এটা নিয়ে দলের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, এবং দল ভালো একটা দলে গিয়ে রেজাল্ট করতে পারেনি, আমি বলবো না, বাট আমি দু একটা সাফে দেখেছি এরকম। সো এই জিনিসগুলো আসলে এই মুহূর্তে করাটা ঠিক। আচ্ছা, আমাদের আর খুব অল্প সময় আছে, যদি আপনার কাছ থেকে দুজনের কাছ থেকে একটু প্রত্যাশার কথাটা শুনি, যেহেতু সাপ এবং এই সাপকে ঘিরেই প্রত্যাশা অবশ্যই, যেহেতু গ্রুপে 4টি ম্যাচের ভিতরে হাইস্ট পয়েন্ট দুটি টিম হলো ফাইনাল খেলবে। আমার বিশ্বাস যে একটি টিমের ভিতরে থাকবে। আপনি না, এটা ডিপেন্ড করে বাংলাদেশ আসলে শুরুটা কিভাবে করবে। প্রথম ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার সাথে, স্টার্টটা যদি ভালো করতে পারে, এন্ড অফ দ্য টুর্নামেন্ট কিন্তু ভালো করার সুযোগ থাকবে। এই ম্যাচে যদি হোসট খায়, ড্র করে বা কোনো কিছু হয়, এটা কিন্তু খুবই, কারণ আমি যেটা দেখি যে শুরুটা যদি আপনি ভালো করেন, তখন আপনার শেষটা ভালো হয়। সো শ্রীলঙ্কাকে যদি একটা ভালো মার্জিনে হারাতে পারে, একটা ভালো ফুটবল ম্যাচ খেলে হারাতে পারে, দেন কিন্তু প্লেয়ার, কোচ সবার একটা কনফিডেন্ট বিল্ড আপ হবে, পয়েন্ট কাটাকাটি হবে, এটা আবার করতে হবে, সবার সাথে সবাই খেলতে হবে, কাটাকাটি হবে। সো সুযোগ আছে, বাট সেই সুযোগটাকে নিতে হবে আর কি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করি দর্শক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের মনের মধ্যে যে ধরনের কোশ্চেন অ্যারাইজ করেছিল, সেগুলোর অনেক কিছুরই হয়তো আপনারা উত্তর পেয়েছেন, এবং আমরা প্রত্যাশা করি বিগত 4 আসরে যে ব্যর্থতার মধ্য দিয়ে গেছে বাংলাদেশের ফুটবল, সেই ব্যর্থতার চোরাবালি থেকে বের হয়ে বাংলাদেশ সাব মিশনে আমাদেরকে সাফল্য এনে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।